কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে ডাব্লিউডাব্লিউ যে হেডকোয়ার্টার, যেটা একটা সময় ভিন্স ম্যাকম্যানের ঘর বলা হতো, যত অ্যাক্টিভিটি ভিন্স ম্যাকম্যানের সেখান থেকেই হতো। তো ডাব্লিউডাব্লিউর ফর্মার একটা এমপ্লয়ি এই জিনিসটা বলেছে, যার নাম হচ্ছে টম কার্লুচি হবে নাম, এবং সে বলে ডাব্লিউডাব্লিউর হেডকোয়ার্টার্সে ভিন্স ম্যাকম্যান একটা পাও রাখতে পারবে না, মানে সে হেডকোয়ার্টারে যেতে পারবে না। আর ভিন্স ম্যাকম্যান যদি চায় হেডকোয়ার্টারে ঢোকার জন্য, তাকে ঢুকতেও দেওয়া হবে না। আর আরেকটা জিনিস বলি, ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টারে ভিন্স ম্যাকম্যান নিজের জন্য একটা কাস্টমাইজ যে জিম, সেটাও সে রেডি করেছিল। যখন সে ফ্রি থাকবে সে সেখানে জিম করবে, আর সেই জিমটাতে যাওয়ার জন্য ভিন্স ম্যাকম্যানের কোনো অ্যাক্সেস নাই। সবকিছু মিলে টিকিও এবং এন্ডোভার যে সিনটা হয়েছিল, এর মাঝে ভিন্স ম্যাকম্যানের ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়া, আর আমার জানা মতে তার কোনো স্টক এখন ডাব্লিউডাব্লিউতে নাই। এর জন্যই ভিন্স ম্যাকম্যান কখনো ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টারে ঢুকতে পারবে না। আমার আগে মনে হতো ভিন্স ম্যাকম্যান কখনোই ডাব্লিউডাব্লিউ ছেড়ে যাবে না, সে মানে অসুস্থ বা মৃত্যুর আগ পর্যন্ত ডাব্লিউডাব্লিউতেই থাকবে। আর এখন যে সিচুয়েশন, এলিগেশন, সেগুলো সব ভিন্স ম্যাকম্যানের এগেইনস্টেই। বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে সে তার নিজের কোম্পানি নিজে তৈরি করেছে, এখন সে নিজেই তার কোম্পানি থেকেই ব্যান্ড হয়ে আছে। আর ভিন্স ম্যাকম্যানের আগে যত কিছু ছিল এখন কোনো কিছুই নাই। আর এটাই মনে হয় ভাগ্য, আর এটা কিন্তু একটা লাইফ লেসন। কারণ কখনো ভিন্স ম্যাকম্যানের মতো অহংকার করবেন না, সবকিছু ভালো মতো চলার চেষ্টা করবেন। আর চলুন আজকে ভালো মতোই ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি ব্রন ব্রেকারের বিষয়। যত টাইম যাচ্ছে অতই ব্রন ব্রেকারকে নিয়ে সিচুয়েশন গুলো অত শক্ত হচ্ছে, মানে এই ব্রন ব্রেকারের তো সাকসেসফুল হওয়ার জন্য শুধু টাইমই বাকি। আর নিউজটা হচ্ছে রেসেল ওট, যে কিনা অনেক রিলায়েবল একটা সোর্স, সে বলে যখন নেটফ্লিক্সে এড়াতে আমরা চলে যাব, আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ ট্রানজাকশন করতেছে নেটফ্লিক্সে যাওয়ার জন্য, আর ওই সময় ব্রন ব্রেকারকে খুবই শক্তিশালী ভাবে ফিট করা হবে, মানে বুকিং করা হবে। কারণ ব্রন ব্রেকারের এজ মাত্র 26 বছর, ওনার যে লুক, ওনার যে স্পিড, এইসব রেয়ার কম্বিনেশন অন্য অন্য দিক থেকেও আপনারা যদি দেখেন, আর যে ট্যালেন্ট, তার স্কিল, তার অ্যাবিলিটি, আর এইসবকে কোনোভাবে ওভারলুক করতে পারবে না। এটা রেসেল ওটস এর কথা। আর আপনারা জাস্ট অল্প কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন ব্রন ব্রেকারের বুকিং কত ভালোভাবে করা হয়। আর জাস্ট ওয়েট করতে হবে আপনাদের রেসেলমেনিয়ার জন্য, মানে দুইটা তিনটা রেসেলমেনিয়া যাওয়ার পরে সে দেখবেন মেইন ইভেন্ট করবে রেসেলমেনিয়াতে। এরপর আরতুতের বিষয়ে কথা বলি। আরতুতের বিষয়ে এমন একটা জিনিস বলবো যেটা শুনে আপনাদের হয়তো ভালো লাগবে না, কারণ আমরা আরতুতকে নিয়ে খুশি ভাবেই আছি, সে যে ফানি যোগগুলো করে, কিন্তু আরতুত তার নিজেকে নিয়ে খুশি না। টিকটকের উপর সে একটা কথা বলে, আমি যেমন ভাবে চিন্তা করতাম আমাকে অ্যাজ এ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, যেই পজিশনে আমি আমাকে দেখতে চাইতাম, কিন্তু এখন যখন আমি আমাকে দেখি, আমি আমাকে সেই জায়গায় পাই না। এটার মানে আমার এটা মনে হচ্ছে আরতুত এই জিনিসটা বলার চেষ্টা করতেছে ডাব্লিউডাব্লিউ ওনাকে যেভাবে ইউজ করেছে, হয়তো সেই জিনিসটা তার পছন্দ হয়নি বা সে এইভাবে ভাবেনি। আর আরতুত অতটা এনজয় করে না ওনার অন স্ক্রিন ক্যারেক্টারকে যতটা এনজয় ফ্যানরা করে তাকে নিয়ে। মানে সে এটা চাইতো ডাব্লিউডাব্লিউ তাকে অন্যভাবে বুকিং করুক, ডমিনেটিং ওয়েতে বা ভালো কিছুতে। আর আমি বলতেছি আরতুত এই জিনিসটা না বললেই ভালো হয়, কারণ সে এমন ভাবে ন্যাচারাল ওয়েতে এন্টারটেইন করে আমাদের, যেটা একটা সিরিয়াস সুপারস্টাররাও করতে পারে না। মানে তার ক্যারেক্টারে একটা অর্গানিক কমেডি দেখা যায় আর কি। আর এই জিনিসটা কিন্তু অনেক রেয়ার। এরপর গাইস একটা স্টোরি লাইনের বিষয়ে কথা বলি। যদি ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইনে ভালো মতো ইনভেস্ট করে, তাহলে ফ্যানরাও কিন্তু ইনভেস্ট করে সেই স্টোরি লাইনটাকে। কারণ চ্যাড গেবল, ম্যাগজিন, আকিরা টোজাওয়া, স্যামি জেনের যে স্টোরি লাইনটা চলতেছে, এইটা সবচেয়ে বেশি পিক নাম্বার জেনারেট করেছে। মানে এই সপ্তাহে রয় যে তাদের সেগমেন্টটা হয়েছিল স্যামি জেইন, ওটিস, আকিরা টোজাওয়া, ম্যাগজিন এবং চ্যাড গেবলের মধ্যে, সেটা সবচেয়ে পিক নাম্বার ছিল। আর পিক নাম্বারটা কত ছিল? 1.89 মিলিয়ন ভিউজ, মানে 1.89 মিলিয়ন মানুষ এই সেগমেন্টটা দেখতেছিল। আর এই সেগমেন্টের আগে যে সেগমেন্টটা হয়েছিল সেটা 170k নিচে ছিল। এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে এমনটাও জরুরি না যে সব সময় স্টার পাওয়ার লাগে নাম্বার জেনারেট করার জন্য, সেখানে একটা স্টোরি লাইন দরকার হয় ভালো। কারণ আপনারা যদি চ্যাড গেবল এবং স্যামি জেনকে দেখেন, তারা কিন্তু মেইন ইভেন্ট লেভেলের সুপারস্টার না, তারা মিড কার্ড টাইটেলের মধ্যেই সবসময় থাকে, কিন্তু স্টিল ফ্যানরা এটা দেখে খুবই এনজয় করতেছে। এরপর গাইস ড্রু ম্যাকইন্টারের বিষয়ে কথা
বলি। এবং ক্ল্যাশ এট দি ক্যাসেলে তার যে ম্যাচটা হবে ডেমিয়ান প্রিসের সাথে, এবং সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলে সিএম পাঙ্ক আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ক্ল্যাশ এট দি ক্যাসেল যেটা গ্লাসগোতে হবে সেখানে তুমি আসার সাহসও করবা না। রিজন কি? রিজন এটা যে গ্লাসগোর যে মানুষরা আছে, মানে যে ক্রাউডরা আছে, এবং সেখান থেকে যদি তুমি আমাকে কোনো প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করো, হতে পারে ক্রাউডরা তোমার উপর টার্ন করে নিতে পারে বা অ্যাটাক করতে পারে তোমাকে। আর এমনটাও হতে পারে যে ওইখানে যে পুলিশ অফিসাররা তারা তোমাকে বাঁচাতেও যাবে না। এট দি এন্ড যে পুলিশম্যানরা থাকবে তারাও কিন্তু স্কটল্যান্ডের, আমরা যে স্কটল্যান্ডের লোক সবাই এমনই হই। আর তোমার জন্য এটা ওয়ার্নিং, তোমার যদি মাথার মধ্যে ভুলও এইসব চিন্তা আসে তুমি কিন্তু এইসব চিন্তা বাদ দিয়ে দাও। আর এটা ড্রু ম্যাকিন্টায়ারের কথা ছিল সিএম পাঙ্কের জন্য। আর এমনটা বলে তো সে আরো বেশি টিজ করে ফেলছে যে সিএম পাঙ্ক তাকে কজ করার জন্য আসতে পারে। আর যদি ড্রু ম্যাকিন্টায়ার এই ম্যাচটা হারে আপনারা চিন্তা করতে পারেন, আর ড্রু ম্যাকিন্টায়ার যদি ক্রাউডের সামনে তার মোমেন্টটা না পায় তাহলে কেমন হবে তার হোম টাউনে। আর আমার দেখে মনে হচ্ছে এই ক্ল্যাশ এট দি ক্যাসেলে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যাই হবে সেটা দেখতে অনেক মজা লাগবে। এরপর গাইস জেউসের একটা স্টোরি আপনাদের দেখাই। সেই স্টোরিটা দেয় যে আমার ফ্যামিলিকে ফ্লাওয়ার দিয়ে দিও যখন আমরা স্টিল গেমের মধ্যে আছি, আর তখন না যখন আমরা এই গেমটাকে ছেড়ে দিব। আমার মনে হচ্ছে রোমান রিন্সও কিন্তু এই কথাটা বলেছিল। আর সে 50+ ইয়ার্স এন্ড কাউন্টিংও লেখে। আর এইসব দেখে মনে হচ্ছে সবকিছু পজিটিভই, কারণ সে তার ফ্যামিলিকে একনলেজ করতেছে, যেখানে রোমান রিন্স এবং জিমি উসো আসে, কিন্তু ব্যাড ব্লাড লাইনও আসে, কিন্তু আপাতত তারা ফেস, তাহলে রোমান রিন্স এবং জিমি উসোর কথাই সে বলতেছে। এরপর গাইস নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলি সেথ রলিন্সের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন সেথ রলিন্সের ট্রেনিং কিন্তু অনেক ভালোই চলতেছে, আর এটা পোস্ট করেছে ব্ল্যাক এবং গ্রে রেসলিং। আর আপনারা দেখতে পাচ্ছেন সেথ রলিন্স যে ওয়েট ট্রেনিংটা সেটা করতেছে, আর তার নিতে সে একটা প্যাড লাগিয়ে রেখেছে যেন প্রেসারে সে ব্যথা না পায়। আর সেথ রলিন্সের দাড়িও বড় হয়ে গিয়েছে, সে শেভ করে ফেলেছিল একদম। আর প্রিপারেশন তো সেথ রলিন্সের খুব ভালোই চলতেছে, সে রিটার্ন করতে পারে। আর আমার মনে হচ্ছে তাকে একটা ব্রেক দিয়ে রিটার্ন করাবে WWE। আর সে যখন আসবে খুব বড়ভাবে সে আসবে, আর তার রিকভারিটা একদম ভালোই চলতেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।